হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি আজকে তোমাদের একটা অলৌকিক ঘটনা বলবো, যেটা আমার জীবনে ঘটেছিল এবং সেই টাইমটা আমি খুব ভয় পেয়েছিলাম, যার জন্য আজকে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঘটনাটা ঘটেছিল শীতের সময়। শীতের সময় 5টা মানেই অনেকটাই রাত, তোমরা জানো। তো আমি কি করেছিলাম, আমাদের ঘর থেকে বেরিয়ে মেন রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি, হাঁটতে যাবো করে। আমাদের রাস্তাটা গলি রাস্তা, মেন রাস্তার পাশে একটা শিব মন্দির আছে, সেখানে দাঁড়িয়ে আমি সামনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছি কোনো লেডিস বা পুরুষ ওয়াকিং করতে বেরিয়েছে কিনা। তো এদিক ওদিক তাকিয়ে তো কাউকে দেখতে পেলাম না। সোজা রাস্তায় দেখতে পেলাম একজন হেঁটে আসছে। তো তার পরনে হচ্ছে সাদা গেঞ্জি, সাদা প্যান্ট, হাফ প্যান্ট, সাদা মোজা, সাদা বুট। আমি ভাবলাম যাক, 5টা বাজলে কি হবে, একজন তো বেরিয়েছি, অন্তত একজনকে তো দেখতে পাচ্ছি। আমি 2 ঘন্টা না, মানে 2 কিলোমিটার রাস্তা হেঁটে চলে আসতে পারবো। কেউ না কেউ তো বেরিয়েছে, আর এই 2 কিলোমিটার হাঁটতে হাঁটতে ওয়াকিং করতে আরও লোক বেরিয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। আমি এইসব কথা ভাবছি, কিন্তু লোকটার দিকে তাকিয়ে এক পলকে কয়েক মুহূর্তের মধ্যে ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো লোকটা উল্টো করে হাঁটছে। কোনো মিনিট বা ঘন্টা নয়, সেকেন্ডের মাথায় কিন্তু লোকটাকে দেখলাম উল্টো করে হাঁটছে। আমি বুঝতেও পারলাম না লোকটা হঠাৎ সোজা হাঁটতে হাঁটতে কী করে উল্টো হয়ে গেল। তো আমার যখন হুঁশ এলো যে লোকটা উল্টো করে হাঁটছে, তখন আমার মনের মধ্যে না কেমন একটা ভয় লেগে গেল, কারণ আমি চোখের পলক সরাইনি। কয়েক সেকেন্ডের মাথায় লোকটাকে উল্টো করে হাঁটতে দেখলাম। আমার না গাটা ছমছম করে উঠলো, কারণ ভোর 5টার দিকে কেউ বেরোয়নি রাস্তায়, একটা লোককে দেখলাম, তাও সে সোজা হাঁটতে হাঁটতে হঠাৎ কখন যে উল্টো হয়ে গেল আমি না বিন্দুমাত্র বুঝতে পারলাম না। মনে মনে ভাবতে লাগলাম এটা কি হলো, লোকটা উল্টো হওয়ার সময় আমি কেন বুঝতে পারলাম না? লোকটার দিকেই তো তাকিয়েছিলাম, চোখের পাতা তো আমি সরাইনি। তখন না হঠাৎ মা ঠাকুমাদের একটা কথা মনে পড়ে গেল। মা ঠাকুমারা বলতো বা বলেছে, আমি শুনেছি, যে ভোরের বেলায় যদি কোনো খ্যান থাকে, কোনো সময় থাকে, তাহলে কিন্তু হাওয়া বাতাস চলাফেরা করতে পারে বা করে, এবং তারা উল্টো করেও হাঁটতে পারে। কোনো মানুষকে তো সাধারণত রাস্তায় চলতে গিয়ে উল্টো করে হাঁটতে দেখা যায় না, এবং আমি তো অন্তত আমার চোখে তো অন্তত পড়েনি। তো লোকটাকে উল্টো করে হাঁটতে দেখছি আর এসব কথা ভাবছি, গাটাও ছমছম করছে। পেছনের দিকে আসার উপায় নেই, অন্ধকার রাস্তা, কারণ গলি রাস্তায় সেদিন লাইটটা জ্বলছিল না। সামনের দিকে লোকটা উল্টো করে আমার দিকেই আসছে। উল্টো পথে একটা রাস্তা ছিল, লোকটা সোজা পথে যেদিকে যাচ্ছিল উল্টো পথে সেই দিকেই যাওয়া যায়। তো আমি উল্টো পথ ধরে হাঁটতে শুরু করলাম। অ্যাকচুয়ালি লোকটা যেদিকে যাচ্ছে আমি উল্টো পথে সেদিকে যাচ্ছি, আবার সামনাসামনি হওয়ার কথা লোকটার সঙ্গে, কিন্তু আমি সারা রাস্তায় লোকটাকে আর দেখতে পাইনি। যাই হোক, আমি উল্টো পথে হাঁটতে হাঁটতে ভাবছি, তুমি যেই হও না কেন, আমি তো ওয়াকিং করতে এসেছি, আমি ওয়াকিং করে বাড়ি ফিরবো। তো এদিকে মনের মধ্যে ভয়ও লাগছে, কিন্তু সাহসও হচ্ছে না উল্টো করে দেখে, পিচ মুড়িয়ে দেখে বুঝবো যে লোকটা আসলে মানুষ তো, বা আবার সোজা হয়ে গেছে কি না, বা উল্টো করে কাউকে দেখার চেষ্টা করেছিল বলে উল্টো হাঁটছিল। এসব দেখার আমার না আর সাহস হলো না। আমি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পুরো স্টেশন ঘুরে আসলাম। এই 2 কিলোমিটার রাস্তায় কাউকে দেখতে পেলাম না, লোকটার সঙ্গেও আমার আর দেখা হলো না। যাই হোক, আমি মনে মনে ভাবলাম এটা কি হলো, হ্যাঁ, এটা একটা রাস্তায় তো লোকই নেই। যাই হোক, একজন বেরিয়েছিল, তাকেও আর মাঝ রাস্তায় কোথাও দেখতে পেলাম না। উল্টো করেই হাঁটছিল বা কেন, চোখের পলকেই বা কী করে লোকটা উল্টো হয়ে গেল সেটা কেন বুঝতে পারলাম না। এভাবে ভাবতে ভাবতে বাড়িতে এলাম। আমার হাজব্যান্ডকে বললাম যে, জানো আজকে একটা অভিজ্ঞতা হলো। আমার হাজব্যান্ড বললো, কী অভিজ্ঞতা? আমি বললাম কি, জানো আজকে একটা লোককে উল্টো করে হাঁটতে দেখলাম। তো আমার হাজব্যান্ড বললো, উল্টো করে হাঁটতেই পারে, সে হয়তো ওয়াকিং করতে বলে বেরিয়েছে, সে হয়তো এক্সারসাইজ করতে বেরিয়েছে, তো এটা আবার আশ্চর্যের কী আছে? তা আমি বললাম, তাই যদি হবে তবে চোখের পলকে যে লোকটা উল্টো করে হাঁটছে সেটা কেন বুঝতে পারলাম না? তাকিয়ে থাকতে থাকতে সোজা হাঁটতে দেখে হঠাৎ দেখছি উল্টো করে হাঁটছে, এবং আমি তাকে যতক্ষণ দেখলাম ততক্ষণ সে উল্টো করেই হাঁটলো। তার বডিটা পুরো পেছনের দিকে, আর তার পেছনটা পুরো আমার দিকে, সামনের দিকে, কিন্তু সে সামনের দিকে আসছে। আমার স্বামী বললো, আমার হাজব্যান্ড বললো, যাও তুমি এসব চিন্তা করো না, এসব মাথায় ঢুকিও না, নাস্তা টাস্তা বানাও, ছেলেকে স্কুলে পাঠাও। আমি তাই করলাম, নাস্তা টাস্তা বানিয়ে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। কিন্তু দিনভর আমার এটাই চলতে লাগলো, এটাই মনে হতে লাগলো যে লোকটা কেন উল্টো করে হাঁটলো, মাথা থেকে গেলোই না। যাই হোক, রাত 10টার সময় আমি হাঁটতে বেরোলাম। প্রতিদিন একটা অভ্যেস আছে, সকালে যেমন হাঁটতে বেরোই, রাতে 10টার সময় হাঁটতে বেরোই। রাতে 10টার সময় হেঁটে হেঁটে বাড়ি আসলাম, বাড়িতে এলাম। এসে ছেলের জন্য আবার সেই সবজি টবজি কেটে রেখে, আটা মেখে রেখে ফ্রিজে ভরে রেখে আমি 12টা সাড়ে 12টায় শুতে গেলাম। তো আমার মাথায় তো একটাই চলছে যে কেন লোকটা উল্টো করে হাঁটছিল। তো
তো ঘুম আসে না, চোখ বুজে আছি, ঘুম আসে না, 12টা সাড়ে 12টা ঘুমাতে এসেও 1টা 1:30 বেজে গেল, ঘুম আসে না। হঠাৎ অচানক কখন ঘুমিয়ে পড়লাম। ঘুমও ভেঙে গেল একটা সময়, ঘুম ভেঙে গেল। আর আমি যে বেডটায় ঘুমাই তার উল্টো দিকে দেয়ালে একটা ঘড়ি থাকতো। ঘুম ভেঙে গেলে আমি ঘড়িতে কটা বাজে দেখার চেষ্টা করতাম, সেদিনও নিয়ম মাফিক দেখার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম না বন্ধু। কারণ ঘড়ি থেকে অঝরে ঝরঝর করে রক্তধারা বয়ে চলেছে। মানে আমি বুঝতে পারছি না যে কেন ঘড়ির মধ্যে আমি রক্ত দেখতে পাচ্ছি, এবং পুরো ঘড়ির সাদা পোর্শনটা পুরো ঢেকে গেছে, ঘড়ির কাঁটাগুলো ঢেকে গেছে। আমি বোঝার চেষ্টা করছি যে ঘড়িতে কটা বাজে এখন, কিন্তু দেখতে পাচ্ছি কি অঝরে দেয়াল বেয়ে ঘড়ি বেয়ে রক্ত পড়ছে। আমি মনে মনে ভাবলাম কি হলো, বাইরে ওয়াকিং করতে গেলাম, দেখতে পেলাম লোকটা উল্টো হাঁটছে। রাতেবেলা শুতে এলাম, ঘড়ি কাঁটা বোঝার চেষ্টা করছি, অথচ দেখছি রক্ত পড়ছে, ঘড়ি কাঁটা বুঝতে পারছি না। শুয়ে পড়লাম মানে চোখ বুজে রইলাম। তো ঘুম আসে না, আবার কখন ঘুমিয়ে পড়লাম, আবার অচানক ঘুম ভেঙে গেল। আবার ঘড়ি কাঁটা বোঝার চেষ্টা করছি, দেখছি কি আবারও ঘড়ি কাঁটা বেয়ে রক্ত পড়ছে, ঘড়ি কাঁটা বুঝতে পারছি না। যাই হোক, শুয়ে পড়লাম এইভাবে সারা রাত। কখনো ঘুমাচ্ছি, কখনো ঘুম ভেঙে যাচ্ছে, কখনো ঘড়ির দিকে তাকাচ্ছি তো রক্ত ঝরে পড়া দেখছি। এরকম 3-4 বার তো হলো। হওয়ার পরে আমি ভীষণভাবে মানে ভয় পেয়ে গেলাম। যাই হোক, সকালবেলা আমার হাজব্যান্ড আমাকে ডাকছে, বলে উঠো উঠো, উঠো ছেলেকে নাস্তা বানিয়ে দিতে হবে, স্কুলে পাঠাতে হবে। আমি ঘুম চোখে উঠলাম, ঘড়ির কাঁটা চেনার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, বুঝতে পারছি না, কারণ রক্ত ঝরে পড়া তখনও দেখছি। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কটা বাজে, আমার হাজব্যান্ড বলে 6:30 বাজে। আমি মনে মনে ভাবলাম 6:30 মানে প্রায় সকাল, মানে ভোরের দিক, তবুও কেন আমি ঘড়ি কাঁটা বুঝতে পারলাম না। ঘড়ি কাঁটা বুঝতে না পারার জন্য আমি মনের মধ্যে একটা হলো, ভয় হলো। তবু আমি হাজব্যান্ডকে কিছু না বলে আমি বেসিনে গেলাম, হাত মুখ ধুলাম, ছেলেকে রেডি টেডি করে স্কুলে পাঠালাম। সারাদিন একই কথা মাথার মধ্যে চিন্তা করলাম। যাই হোক, আবার রাতেবেলা ওয়াকিং করতে বেরোলাম। এক দাদা বৌদির সঙ্গে দেখা হলো, তাদেরকেও আমার এই অভিজ্ঞতার কথা বললাম, ঘড়ি দিয়ে রক্ত পড়ার কথাও বললাম, লোকটা উল্টো করে হাঁটার কাহিনিও বললাম। কিন্তু তারা আমাকে বললো কি, লোক উল্টো করে হাঁটা লোকটা অ্যাকচুয়ালি এক্সারসাইজ করতে বেরিয়েছে, আপনি ভয়টাই পাবেন না, এ কিছুই নয়। আর ঘড়ি দিয়ে রক্ত পড়া হচ্ছে, আপনি ঘুমাননি বলে ঠিক করে চিন্তা করেছেন বলে দেখেছেন। চিন্তা করবেন না, ভাববেন না, কোনো কিছু না, যান বাড়িতে যান, গিয়ে শুয়ে পড়ুন, কিছুই না। তো আমি নিয়মভাবে সেদিনও এসে রাতের কাজ করে, যেমন সবজি টবজি কাটা, হাঁটা মাখা এসব করে 12টা সাড়ে 12টায় শুয়ে পড়লাম। কিন্তু ওই দাদা বৌদির কথা কানে ঢুকলো, কিন্তু মাথায় ঢুকলো না। এসে শুয়ে পড়লাম, আবার চিন্তা করলাম এক্সারসাইজ করলে কি মানুষ উল্টো করে হাঁটে নাকি? এক্সারসাইজ তো মানুষ মাঠে গিয়ে করে, হাঁটতে হাঁটতে উল্টো করে কি এক্সারসাইজ? যাই হোক, এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। কখন আবার ঘুম ভেঙে গেল, আবার ঘড়ি কাঁটা বোঝার চেষ্টা করলাম। এবার দেখছি ঘড়ি থেকে রক্ত ঝরে পড়ছে, কিন্তু ঘড়ি কাঁটাটা বোঝা যাচ্ছে 2:30 বাজে। তো যাই হোক, মনে মনে ভাবছি এটা কী হলো। আগের দিন রাতেও ঘড়ি কাঁটা দিয়ে রক্ত পড়ছে, ঘড়ির গা বেয়ে, দেয়াল বেয়ে। আজকেও রক্ত পড়ছে, কিন্তু আজকে ঘড়ি কাঁটাটা বুঝতে পারছি। তো আমি ঘুমিয়ে পড়লাম, মানে চোখ বুজে আছি। তো চোখ বুজে থাকতে থাকতে ঘুম হচ্ছে না, হঠাৎ করে কখন ঘুমিয়ে পড়লাম, আবার ঘুম ভেঙে গেল। আবার ঘড়ি কাঁটা বোঝার চেষ্টা করছি, দেখছি এবার 3টে বাজে। তার মানে খুব কম সময় আমি ঘুমিয়েছিলাম, হয়তো 5-10 মিনিট ঘুমিয়েছিলাম, দেখছি 3টে বাজে। আবার এসে দেখছি ঘড়ির কাঁটা বেয়ে রক্ত পড়ছে, দেয়াল বেয়ে রক্ত পড়ছে। ঘড়ি কাঁটা বোঝা যাচ্ছে, কিন্তু রক্ত ঝরে পড়ছে। এবার দেখলাম কি আমার বেডরুম থেকে ঠাকুর রুমে কেউ একজন চলে গেল। তো আমি মনে মনে ভাবলাম এটা কী হচ্ছে। কখনো ভোরবেলা দেখছি কেউ উল্টো করে হাঁটছে, কখনো দেখছি ঘড়ি থেকে রক্ত ঝরে পড়ছে, ঘড়ি কাঁটা বোঝা যাচ্ছে না। আবার কখনো দেখছি আমার বেডরুম থেকে ঠাকুর রুমে কেউ চলে গেল। যাই হোক, এইসব কথা আমি গোপন রেখে দিলাম, আমার হাজব্যান্ডকে কিছু বললাম না। তো আমার মা খুব ধার্মিক ব্যক্তি, তিনি পুজো পাঠ করেন, ধ্যানে বসলে সব কিছু বুঝতে পারেন কি ঘটেছে না ঘটেছে। তো মাকে আমি ফোন করে বললাম, মাকে সাধারণত আমি বৌদিমা বলেই ডাকি, কারণ আমি যখন ফোন করি তখন সাধারণত বৌদি বলেই ডাকি। তো সেই হিসাবে তিনি আমার বৌদিমা। তো বৌদিমাকে আমি বললাম, দেখো, আমার না রাতবেলা এরকম একটা ঘটনা ঘটেছে যে আমার বেডরুম থেকে কেউ একজন ঠাকুর রুমে চলে গেছে। কিন্তু আমি তাকে বলিনি, একবারের জন্যও বলিনি যে উল্টো করে হাঁটালো বা ঘড়ি বেয়ে রক্ত পড়া, দেয়াল বেয়ে রক্ত পড়া, এগুলো কাহিনী বলিনি। শুধু বলেছি আমার বেডরুম থেকে ঠাকুর রুমে কেউ চলে গেছে, ব্যাপারটা কী দেখো তো।
সে যথারীতি পুজো টুজো করে ধ্যান ত্যান করে আমাকে বললো, তুই চিন্তা করিস না, তুই বিয়ের আগে যেই মা কালীকে পুজো করতিস, সেই মা কালীকে কোনো কারণে পুজো করছিস না, করতে পারছিস না, ভুলে গেছিস, সেই মা কালী মাঝে মাঝে তোর চারপাশে ঘুরে এবং তোকে স্মরণ করার চেষ্টা করে, স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করে যে তুই তাকে পুজো করছিস না, ভুলে গেছিস। কিন্তু তুই তো বুঝতে পারিস না, মা কালী তো সামনে সামনেই থাকে, পাশে পাশেই থাকে, তোর চারিধারেই থাকে, আর বিপদে আপদে তোকে রক্ষা করে। তো যেহেতু মা বলেছে, মার তো নিশ্চয়ই সন্তানের ভালোটাই দেখতে পায়, সন্তানের ক্ষতি হলে তো আগেই সাবধান করে দেয়। তো মা যখন বলেছে, আমি ভাবলাম মা যখন বলেছে তাহলে সত্যিই হবে, মা কালী হয়তো ছিল, বেডরুম থেকে ঠাকুর রুমে চলে গেছে। আর তাছাড়া মা কালী না হলে বা শুভ শক্তি না হলে কেন ঠাকুর রুমে যাবে? নেগেটিভ এনার্জি তো ঠাকুর ঘরে যায় না। মার কথা বিশ্বাস করলাম। মা আমাকে বললো, বৌদিমা আমাকে বললো, তুই চিন্তা করিস না, কোনো খারাপ কিছু না, ভালো শক্তি আছে, যা আছে ভালো শক্তি আছে, তোকে রক্ষা করে, তুই ভয় পাস না, দুদিনের পরে ঠিক হয়ে যাবে। তো মার কথা মতো দুদিন পরে সব ঠিক হয়ে গেছে। আজকে আর কোনো সমস্যা হয় না। আমি আমার বাচ্চাকে নিয়ে একলা ঘরে থাকি। আমার হাজব্যান্ড যদি রাতের নাইট ডিউটিও করে, কোনো অসুবিধা হয় না, কোনো প্রবলেম হয় না। আমি সকালে হাঁটতে গেলেও আর উল্টো দিকে হাঁটা কোনো লোক দেখতে পাই না বা খারাপ কিছু দেখতেও পাই না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি সেটা মা কালী হয়েই থাকবে, তা আমি লোকটাকে উল্টো করে হাঁটতে দেখলাম কেন? নিশ্চয়ই মা কালী উল্টো করে হেঁটে এসে, পুরুষ রূপে হেঁটে এসে আমাকে ভয় দেখাচ্ছিল না? তারপরে নিশ্চয়ই দেয়াল বেয়ে রক্ত ঝরে পড়া, ঘড়ি দিয়ে রক্ত ঝরে পড়া মা কালী নিশ্চয়ই কোনো ভয় দেখাচ্ছিল না। কোনো শুভ শক্তি তার ভয় দেখায় না, সে তো সান্ত্বনা দেয়। সে তো বলে, আমি আছি, ভয় পাস না, আমাকে পুজো কর, এসব বলে। সেই এতদিনও সে আমাকে স্বপ্ন দেখাতে পারলো না পাঞ্জাবে আমি এত বছর আছি, আমার বিয়ে হয়ে গেছে এত বছর, এখনও সে স্বপ্ন দেখাতে পারলো না, বলতে পারলো না। অথচ আমি যখনই দেখতে পেলাম লোকটা উল্টো করে হাঁটছে, তখনই মা কালী আমাকে দর্শন দিল। আরে এত বছর মা কালী আমাকে দর্শন দিতে পারলো না? একবার স্বপ্নে বলতে পারলো না যে তুই আমাকে পুজো করছিস না, মনে রাখছিস না? তো যাই হোক, যদিও আমি মার কথা বিশ্বাস করি, কারণ ছোটোবেলায় আমি মা কালীর পূজা করতাম, সম্মান করতাম, সেই দিক থেকে আমি হয়তো বিশ্বাস করি যে মা কালী হবে। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে উল্টো করে হাঁটা লোকটা নিশ্চয়ই মা কালী নয়, বা কোনো শুভ শক্তি নয়, বা ঘুরে দিয়ে রক্ত পড়াটাও কোনো শুভ শক্তির ইঙ্গিত নয়। তো আমার মাথায় আজও প্রশ্ন জাগে যে কী ছিল সে উল্টো করে হাঁটা লোকটা, বা কী বা কেনই বা আমি দেয়াল দিয়ে রক্ত ঝরে পড়া দেখতে পাচ্ছি বা পেয়েছি, সেই দুদিন কেন এত কষ্ট হয়েছে, এত ভয় পেয়েছি, এত ঘাত পা কাঁপছিল। দেখো বন্ধু, আজকেও আমি তোমাকে বলছি, তোমাদেরকে বলছি, খুব ন্যাচারালি বলছি, তবু আমার ভেতরে কিন্তু কম্পন হচ্ছে। আমার কথা শুনে বুঝতে পারছো যে আমার একটা মানে কথা বলতে গিয়ে একটা কষ্ট হচ্ছে, একটা হাঁপানি আসছে, একটা গা থরথরানি আসছে, নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পারছো। তো সেই মুহূর্তে আমার কাছে খুব ভয়াত্মক ছিল। 2-3 দিন তো বটে, 1 সপ্তাহ তো মাথা থেকে যায়নি। তারপরে বৌদিমা বারবার আমাকে বলতে লাগলো ফোন করে করে, যে চিন্তা করিস না, ভাবিস না, তোর কোনো ক্ষতি হবে না, কেউ তোর ক্ষতি করতে পারবে না, তোর সঙ্গে তো শুভ শক্তি থাকেই, ক্ষতি করার ক্ষমতা কারো নাই। তো চিন্তা করিস না, যাই থাকুক নেগেটিভ এনার্জি, যাই থাকুক, তোর আশেপাশে আসতে পারবে না, তুই মাথা থেকে সরিয়ে দে। কিন্তু ভয় আমি পাই না, বা আজ পাই না, আজ একলাও থাকতে পারি। কিন্তু আমি ভাবি যখন যে কেনই বা সেই দুদিন এই ঘটনাটা ঘটেছিল, তো সেসব ভাবি, সেসব প্রশ্নের উত্তর নাই আমার কাছে। যাই হোক, তখন খুব ভয় পেয়েছিলাম, এখনও থরথর করে বলতে গিয়ে কাঁপছি। নিশ্চয়ই আমার হাঁপানি দেখে বা ইয়ে কথার ভঙ্গি দেখে বুঝতে পারছো। যদিও আমার হাই প্রেশার আছে, আমি হাই প্রেশারের পেশেন্ট, বেশি কথা বলতে পারি না, আমার কষ্ট হয়, যার জন্য আমি খুব ভিডিও বানাই না। আমার ইচ্ছা হলে, ভালো লাগলে বানাই। আজকে মনে হলো তোমাদেরকে এটা শেয়ার করি, তো শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে বন্ধু, একটা অন্তত লাইক করো, আর আমাকে জানিও তোমাদের ভালো লেগেছে কি না। যদি তোমাদের ভালো লাগে, আমার এই ধরনের অনেক অভিজ্ঞতা আছে, আমি তোমাদের বলবো। আর যদি ভালো না লাগে, তাহলে আর তোর আমার কিছু বলার নাই, পরবর্তী অভিজ্ঞতা বলারও আর সুযোগ পাবো না, কারণ ভালো না লাগলে আর কাদেরকে নিয়ে আমি ভিডিও বানাবো। যাই হোক, তোমরা অনেক ভালো থেকো, তোমাদের স্বাস্থ্যের সুস্থতা কামনা করি। বাই বাই বন্ধু।